ঢাকায় মার্চ ফর গাজায় জনস্রোত, পণ্য বর্জন সহ ইসরায়েলের সঙ্গে সকল সম্পর্ক ছিন্নের আহ্বান, ফিলিস্তিনের প্রতি বিভিন্ন দলের সংহতি। চারুকলায় ফ্যাসিবাদের মোটিভ পোড়ানোতে শেখ হাসিনার দোসররা জড়িত, বলেছেন সংস্কৃতি উপদেষ্টা। ফায়ার সার্ভিসের কাছে ঘটনার রহস্যজনক। সব দলের মতামতেই হবে রাষ্ট্র মেরামত, জানিয়েছেন অধ্যাপক আলী রিয়াজ। সশস্ত্র বাহিনীতেও কার্যকর সংস্কারের তাগিদ বিশিষ্টজনদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেকের মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে মার্চ ফর গাজা কর্মসূচি। বিকাল 3:45টার দিকে মোনাজাত শুরু হয়ে শেষ হয় 4টার দিকে। ফিলিস্তিনের পক্ষে কয়েক লাখ লোক এই কর্মসূচিতে অংশ নেয়। এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যানের এই কর্মসূচি শুরু হয়। এরপর জনগণকে স্লোগানে উৎসাহ ও বক্তব্য দেন আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ ও ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। উপস্থাপনা করেন মুফতি রেজাউল করিম আবরার। এদিকে মার্চ ফর গাজা কর্মসূচির ঘোষণাপত্র পাঠ করেন দৈনিক আমারদের সম্পাদক মাহমুদুর রহমান। এর আগে বেলা 2টা থেকে জনতার ঢল নামে সোহরাওয়ার্দী উদ্যানে, প্রবেশ করে হাজার হাজার মানুষ। সোহরাওয়ার্দী উদ্যানে এই গণজমায়েতের কর্মসূচি দেয় প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট। বিএনপি, জামায়াত, এনসিপি, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন সংগঠন, ইসলামী বক্তা ও বিভিন্ন শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মার্চ ফর গাজা শীর্ষক এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করতে সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হন। রাজধানীর বাংলা মোটর, কাকরাইল, 0 পয়েন্ট, বক্সিবাজার, নীলক্ষেত, এই 5টি পয়েন্ট থেকে মার্চ শুরু হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হয়। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে, বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা। আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল-কুদস। চিৎকার করে বলুন ঠিক কিনা। সকল দল, মত, চিন্তা, দর্শনের মানুষ মাজলুম ফিলিস্তিনি এবং মাজলুম গাজার মানুষের পাশে আছে, সহাবস্থান করছে। এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই, আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মতপার্থক্য, ভিন্নতা থাকতে পারে, কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা, তাদের অধিকার, গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। দর্শক, এই মুহূর্তে কারওয়ান বাজার এলাকায় আছেন সহকর্মী তাইমুর রশিদ। সরাসরি কথা বলবো তার সাথে। তাইমুর, মার্চ ফর গাজায় মানুষের উপস্থিতি কেমন দেখছেন? জি সিফাত, মার্চ ফর গাজা অর্থাৎ প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের ব্যানারে যে আজকের যে কর্মসূচি ছিল মার্চ ফর গাজা, সেই মার্চ ফর গাজা কর্মসূচির আনুষ্ঠানিকতা কিন্তু শেষ হয়েছে। আপনি জানেন যে এই কর্মসূচি শুরু হয়েছিল বেলা 3টে এবং মোনাজাতের মধ্য দিয়ে 4টায় এই কর্মসূচি শেষ হয়েছে। এখন মূলত কর্মসূচিতে যে লাখো মানুষ অংশ নিয়েছিল ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে, অলিগলি থেকে, তারা মূলত এখন যার যার গন্তব্যে ফিরছেন। যেমনটা আপনাকে এর আগের বুলেটিনগুলোতে দর্শকদের দেখাচ্ছিলাম, এই কারণ বাজার পুরো সড়কটি কিন্তু মূলত যানজট স্থবির ছিল। এখন কিছুটা যান চলাচল শুরু হয়েছে, আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সোহরাওয়ার্দী উদ্যানে যারা এই মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন, তারা পায়ে হেঁটে বা বিভিন্ন যানবাহনে করে কিন্তু এখন নিজ নিজ গন্তব্যে ফিরছেন। আপনি যে প্রশ্নটা রেখেছিলেন, কেমন মানুষ হয়েছিল, আসলে জনস্রোতে পরিণত হয়েছিল রাজধানী সোহরাওয়ার্দী উদ্যান, আর রাজধানী যেন পরিণত হয়েছিল মিছিলের নগরীতে। নানা মত, সব শ্রেণী পেশার মানুষ, সব বলতে একেবারে সব দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ কিন্তু আজকের এই কর্মসূচিতে, মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিয়েছিল। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এত বড় কর্মসূচি রাজধানীবাসী তো বটেই, পুরো দেশবাসী কিন্তু আগে দেখেনি। বিএনপি, জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ ছোট বড় সব রাজনৈতিক দল, আলেম, ওলামা এবং ইসলামিক স্কলাররা কিন্তু এই মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন এবং এই কর্মসূচিতে তারা সংহতি জানিয়েছেন। আপনাকে বলে রাখি, যারা এই কর্মসূচিতে মূল বা একেবারে মধ্যমণি ছিলেন, তারা কিন্তু স্পষ্টভাবে বলেছেন এবং আজকের ঘোষণাপত্র কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে একটি
একটি বার্তা, সেটি হচ্ছে ইসরায়েলকে যে কোনো মূল্যে বয়কট করতে হবে, বর্জন করতে হবে এবং মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। না হলে ফিলিস্তিনে যেই নারকীয় হত্যাযজ্ঞ চলছে এর থেকে আসলে মুক্তি মিলবে না। এবং ইসরায়েলকে কূটনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামগ্রিকভাবে বয়কট করার কিন্তু আহ্বান জানানো হয়েছে। এবং এই কর্মসূচিতে যারা অংশ নিয়েছিলেন তারা কিন্তু একটি কথা বলছেন, হতে পারে ভৌগোলিক সীমারেখায় ফিলিস্তিন অনেক অনেক দূরে, কিন্তু আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে লাখো মানুষের অংশগ্রহণের এই কর্মসূচির মধ্য দিয়ে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে ফিলিস্তিনে আর হত্যাযজ্ঞ, নির্মমতা চলতে দেয়া যাবে না। এখন সময় এসেছে পুরো মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হবার। তো এই ছিল মার্চ ফর গাজা কর্মসূচির সবশেষ। সিফাত, ধন্যবাদ। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, হাসিনার দোসররা ফ্যাসিবাদের মুখাবব পুড়িয়েছে। জুলাইকে চ্যালেঞ্জ করে তারা এসব ঘটিয়েছে। সিলেটের সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেফতার করা হবে বলেও জানান তিনি। পরবর্তী সময়ে জুলাইকে চ্যালেঞ্জ করে ফ্যাসিবাদের দোসরদের করা কাজগুলো আমরা মনে করছি। ফ্যাসিবাদের দোসর এই অর্থে বলছি, যারাই চায় না এই ফ্যাসিবাদের মুখাবব র্যালিতে থাকুক, ধরেন নানান রকমের মতামত থাকতে পারে, ক্রিয়েটিভ কমেন্ট, কিন্তু যখন এটা পুড়িয়ে দিতে যায় তখন বুঝতে হবে যে এটার পিছনে একটা সংঘবদ্ধ শক্তি কাজ করছে। সেই শক্তিটার ব্যাপারে সরকার স্পষ্ট একটা অবস্থান ইতিমধ্যে নিয়েছে। আপনারা জানেন যে পুলিশ কাজ করছে এবং দ্রুতই অপরাধীকে গ্রেফতার করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষ শোভাযাত্রা উদযাপন উপলক্ষে বানানো পতিত সরকারের ফ্যাসিবাদের মুখাকৃতি ও পাশে থাকা শান্তির পায়রার আগুন লাগাও পুড়ে যাওয়ার ঘটনা রহস্যজনক বলে মনে করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিত হওয়ায় ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে বলে জানানো হয়। শনিবার ভোর ৫টার দিকে চারুকলা অনুষদে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। টানা ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, নববর্ষ উদযাপনের জন্য অনেকগুলো প্রতীকী রয়েছে চারুকলা অনুষদে, তবে শুধু ফ্যাসিবাদের মুখাকৃতি ও তার পাশে থাকা শান্তির পায়রায় আগুন লাগার ঘটনার রহস্যের উন্মোচন করেছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঘটনা প্রাথমিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করা হয়েছে। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, রাষ্ট্র সংস্কারে দেশের সবাই একমত। বলেন, রাষ্ট্র সংস্কার জনগণের দীর্ঘদিনের দাবি। ধারাবাহিক সংস্কার সংলাপের অংশ হিসেবে শনিবার জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ জাসদের সাথে সংলাপের শুরুতেই এসব কথা বলেন অধ্যাপক আলী রিয়াজ। সংলাপে জাসদ দেশকে প্রদেশে বিভক্ত এবং ব্যাবকে বিলুপ্ত করার দাবি জানিয়েছে। এ সময় কমিশনের সংস্কার প্রস্তাবের বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন পার্টির নেতারা। অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কার জরুরি। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হলেও এই দাবি জনগণের। জনগণের দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক সংগ্রাম করে আসছিল। বাংলাদেশ জাসদেরও এতে ভূমিকা রয়েছে। বিভিন্ন বিষয়ে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আরও আলোচনা করে সংস্কারের পথ নির্ধারণে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। সশস্ত্র বাহিনীর দায়িত্ব হওয়া উচিত কেবল স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, কোনোভাবেই তাদের রাজনীতিতে যুক্ত হওয়া উচিত নয় বলে মনে করেন বিশ্লেষকরা। রাষ্ট্র সংস্কার ও রাজনীতির প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনী শীর্ষক সেমিনার আয়োজন করে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া। এতে অংশ নেন শিক্ষাবিদ, রাজনীতিবিদ, গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাবেক সেনা কর্মকর্তারা। সেমিনারের মূল প্রবন্ধে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগ সরকার সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি এলডিপি সভাপতি সাবেক সেনা কর্মকর্তা অলি আহমেদ বলেন, সশস্ত্র বাহিনীকে দুর্বল করতে ভারতের অপচেষ্টা চলছে। পতিত ফ্যাসিবাদ এবং ভারতীয় আধিপত্য সামরিক বাহিনীর সাথে জনগণের দূরত্ব বাড়িয়ে দিতে রাজনীতিতে সেনা হস্তক্ষেপের বিতর্ক সৃষ্টি করছে। সশস্ত্র বাহিনীর কিছু উচ্চাকাঙ্ক্ষী কর্মকর্তা ও পতিত আওয়ামী লীগ সরকার সেনাবাহিনীকে জনগণের কাছে চরমভাবে বিতর্কিত করেছে। এজন্য সশস্ত্র বাহিনী পুনর্গঠনে সংস্কার কমিশন গঠনের তাগিদ দেন আলোচকরা। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, নির্বাচনের মাধ্যমে যে দলই ক্ষমতায় আসুক, অভ্যুত্থানের নেতাদের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসন ইকো পার্কে মাশরুম ও মুক্তা চাষ প্রকল্পের 2 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। সার্জিস আশা করেন, এক্ষেত্রে বিএনপি তাদের জায়গা থেকে আরও বেশি দায়িত্ব পালন করবে, কারণ তারা বড় দল, তাদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি।
ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল প্রসঙ্গে তিনি বলেন, ভারত কিভাবে বাংলাদেশকে ডিল করছে, কোন চোখে দেখছে, এই প্রশ্নগুলো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নির্ধারণ করবে। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন, যুক্তরাষ্ট্র ঘোষিত শুল্ক নীতি 3 মাসের জন্য স্থগিত হলেও এরপর যুক্তরাষ্ট্র কোন পথে হাঁটবে বলা কঠিন। এজন্য যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার পাশাপাশি সকল প্রস্তুতি চালিয়ে যেতে হবে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজনে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক হারের চ্যালেঞ্জ মোকাবেলা নিয়ে ছায়া সংসদ বিতর্কে এসব কথা বলেন তিনি। ডক্টর ফাহমিদার মতে, প্রাতিষ্ঠানিক সক্ষমতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। উৎপাদনশীলতা, দক্ষতা, পণ্যের বহুমুখীকরণে গুরুত্ব দিতে হবে। কর অবকাশ একবার বহাল হলে আমৃত্যু চালানোর সংস্কৃতি বন্ধ করতে হবে মন্তব্য করে তিনি অন্য শিল্পের বিকাশের দিকেও নজর দেবার তাগিদ দেন। ডক্টর ফাহমিদা খাতুন আরও বলেন, 3 মাসের সময়ের মধ্যে সরকারকে প্রস্তুতি নিতে হবে। বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করতে না পারলে দেশে বিনিয়োগ আসবে না বলে মনে করেন সিপিডির নির্বাহী পরিচালক। ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হোসেন বলেছেন, অতীতের মতো রাষ্ট্রীয় খরচে কাউকে অতিথি হিসেবে হজে নেওয়া হবে না। ধর্ম মন্ত্রণালয় থেকে যারা যাবেন তাদেরও যাচাই বাছাই করে নেওয়া হবে। দুপুরে চট্টগ্রাম মহানগরীর এলজিইডি ভবন মিলনায়তনে বিবাহ রেজিস্ট্রারদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। ধর্ম উপদেষ্টা বলেন, হজ ব্যবস্থাপনায় নানা চ্যালেঞ্জ থাকলেও এবারে কোনো বিশৃঙ্খলা হবে না। মতবিনিময় সভায় ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন বিবাহ রেজিস্ট্রারদের অতিরিক্ত টাকা আদায় না করতে হুঁশিয়ার করেন। বাল্যবিবাহ বন্ধে সুপারিশের বিষয়ে নিজেদের প্রস্তাব জানাতে এই সভার আয়োজন করে বাংলাদেশ মুসলিম নিকা রেজিস্ট্রার ফোরাম। দানের টাকায় আবারও রেকর্ড গড়ল কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ। এবারে মিলেছে 9,17,80,687 টাকা। এছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার। মনোবাসনা পূরণের বিশ্বাসে দিন দিন বাড়ছে দানের পরিমাণ। কিশোরগঞ্জ প্রতিনিধি নাসিম খানের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। 4 মাস 11 দিন পর খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স। 11টি লোহার বাক্সে মিলেছে 28 বস্তা টাকা। শনিবার সকাল 7টায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর নেতৃত্বে দান বাক্স খোলা হয়। এতিমখানার ছাত্র শিক্ষক, ব্যাংকের লোকজন সহ 400 জনের একটি দল টাকা গণনার কাজ করেন। নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান আছে, আমাদের পুলিশ সদস্যরা আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আনসার, আমরা আছি, সাথে আনসার এবং আর্মি ইউনিটও আছে, সকলে কাজ করছি। নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান। আর এখানে যে ব্যাংক পর্যন্ত যেটা প্রোটেকশন, সেটা আমাদের নিশ্চিতভাবে থাকবে। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এই মসজিদে দান করছেন। এখানে দান করলে মনের আশা পূরণ হয়, এ বিশ্বাস তাদের। এ কারণেই দিন দিন দানের পরিমাণও বাড়ছে। বাচ্চার জন্য মানুষ ছিল, বাধ্যতা পূরণ হয়েছে, দিতে আসছি। প্রতিদিন 300 থেকে 400 মহিলারা আসে নামাজ পড়তে। ওইখানে মহিলাদের জন্য সুব্যবস্থা করা আছে নামাজের জন্য, এই জন্যই আমরা আসি নামাজের জন্য। এখানে মানুষ আসে, তাদের দান বক্সে দান করে তাদের নিজস্ব মানত পুরা করার জন্য। আমার কিছু মানত ছিল, সেই মানতগুলো আমি করে গেলাম। মানুষ সবারই যেহেতু মানতগুলো সফল হয়, দেখি এখন আমার কি হয়। দানের টাকায় জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান দেওয়ার পাশাপাশি অসহায় ও জটিল রোগে আক্রান্তদের সহায়তা করা হয়। সারা বছর চলে সমাজসেবামূলক কাজ। দানের টাকা নির্মাণ করা হবে মসজিদ ঘিরে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন বহুতল ইসলামী কমপ্লেক্স। প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 115 কোটি টাকা। এই টাকা দিয়ে মূলত এই মাদ্রাসার যে পরিচালনা, স্টাফ সহ যারা আছেন দায়িত্বপ্রাপ্ত, তাদের বেতন ভাতা, এই কমপ্লেক্সের উন্নয়ন, এখানে একটি এতিমখানা আছে, সেই এতিমখানায় যে আমাদের ছোট ছোট বাচ্চারা থাকে, তাদের থাকা, খাওয়া, এগুলো সহ তাদের শিক্ষা, সকল কাজে ব্যয় হয়। একই সাথে আমরা গত 1 বছর 529 জন ব্যক্তিকে জটিল দুরারোগ্য রোগে যারা আক্রান্ত, তাদেরকে বিভিন্ন অঙ্কের অনুদান প্রদান করেছে এবং এই অনুদানের ক্ষেত্রে আবেদন করা হয় সভাপতি পাগলা মসজিদ বরাবর। কিন্তু এটি আমরা যাচাই বাছাই করে সরকারি একটি কমিটি করে সেইভাবে কর্মকর্তাদের দিয়ে, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দিয়ে যাচাই বাছাই করে নিয়েছি, যাতে জটিল দুরারোগ্য আক্রান্ত যারা আছেন তারা যেন এই সাহায্যটি পেতে পারেন। এর আগে গত 30 নভেম্বর এই মসজিদের দান বাক্সগুলো খোলা হয়েছিল। 29 বস্তায় পাওয়া গিয়েছিল 8,21,34,304 টাকা। এছাড়া পাওয়া যায় বিদেশি মুদ্রা, স্বর্ণ, রূপা ও হীরার গয়না। জনশ্রুতি রয়েছে, পাগলবেশী এক আধ্যাত্মিক পুরুষ খরস্রোতা নরসুন্দা নদীর মধ্যস্থলে মাদুর পেতে ভেসে এসে বর্তমান মসজিদের কাছে থামেন। তাকে ঘিরে সেখানে অনেক ভক্তকুল সমবেত হন। ওই পাগলের মৃত্যুর পর সমাধির পাশে এই মসজিদটি গড়ে ওঠে। পরে কালক্রমে এটি পাগলা মসজিদ নামে পরিচিতি পায়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে জনসমাবেশ হয়েছে কক্সবাজারে। বড় মহেশখালীতে যুবদলের উদ্যোগে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা হয়েছে ঝিনাইদহের হরিণাকুণ্ডেতে। সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। শ্রমিক দলের সংবাদ সম্মেলন হয়েছে ফরিদপুরে। বক্তারা অভিযোগ করেন আওয়ামী লীগের সুবিধাভোগীদের দিয়ে বিভিন্ন উপজেলা ও পৌর শ্রমিক দলের কমিটি গঠন করা হচ্ছে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি শামসুল হক। মেয়াদোত্তীর্ণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে কুষ্টিয়ায়। শহরের একটি রেস্টুরেন্টে এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বশিরুল আলম চাঁদ সহ অন্যরা। টাঙ্গাইলের কালিহাতীতে ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি সোহেল শিকদারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মজনু মিয়া সহ অন্যরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের অংশ হিসেবে বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি উদ্বোধন হয়েছে ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জে। এক্স-জিসিডি ইঞ্জিনিয়ার্স ইইবি এবং অ্যাব এর উদ্যোগে এতে উপস্থিত ছিলেন প্রকৌশলী বি.এম. ইমরান। রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐক্যমত্য ও নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক হয়েছে রংপুরে। শহরের RDRS মিলনায়তনে এতে উপস্থিত ছিলেন মহানগর সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ সরকার। হজ যাত্রীদের নিয়ে হজ বিষয়ক প্রশিক্ষণ হয়েছে গোপালগঞ্জে। স্থানীয় মডেল মসজিদে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়েছে ঝালকাঠির নলছিটিতে। দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নাটোরের বড়াইগ্রামে নাজিমউদ্দিন ভূঁইয়ার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে উপজেলার আহমেদপুর নওয়াপাড়া বাজারে এতে উপস্থিত ছিলেন নিহতের পরিবার ও স্থানীয়রা। শক্তি, ভক্তি, সাহস ও রক্ষার আশীর্বাদ লাভে হিন্দু ধর্মাবলম্বীদের হনুমান পূজা হয়েছে ময়মনসিংহে। সকালে নগরীর 18 বাড়ি মন্দিরের উদ্যোগে ভক্তের আগমনে মুখরিত হয়ে ওঠে মণ্ডপ এলাকা। মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে সিরাজগঞ্জে। শহরের বাজার স্টেশনে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মেলার উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান বাচ্চু। এই সময় উপস্থিত ছিলেন স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হারুন অর রশিদ খান হাসান সহ অন্যরা। ঠাকুরগাঁওয়ের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইকো পাঠশালা ও কলেজের রজত জয়ন্তী 2025 উদযাপন হয়েছে। দিনটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়। শহরের গোবিন্দনগর নিজস্ব ক্যাম্পাসে এই কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ASM আমানুল্লাহ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ঢাকায় মার্চ ফর গাজায় জনস্রোত, পণ্য বর্জন সহ ইসরায়েলের সঙ্গে সকল সম্পর্ক ছিন্নের আহ্বান। ফিলিস্তিনের প্রতি বিভিন্ন দলের সংহতি। চারুকলায় ফ্যাসিবাদের মোটিভ পোড়ানোতে শেখ হাসিনার দোসররা জড়িত, বলেছেন সংস্কৃতি উপদেষ্টা। ফায়ার সার্ভিসের কাছে ঘটনার রহস্যজনক। সব দলের মতামতেই হবে রাষ্ট্র মেরামত, জানিয়েছেন অধ্যাপক আলী রিয়াজ। সশস্ত্র বাহিনীতেও কার্যকর সংস্কারের তাগিদ বিশিষ্টজনদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাই।